তার মানে রজনী ঠিক বলেছিল, মুক্তার সাথে নীলের ভালোবাসার সম্পর্ক আছে। আমি তাহলে ওই দিন রজনীকে ভুল বুঝেছিলাম। ইস, কি বাজে ব্যবহারটাই না করেছিলাম রজনীর সাথে। রজনীর সাথে একদিন দেখা করে আমার পুরো সত্যিটা জানতে হবে। সত্যিটা জানার পর আমি নীলের মুখোমুখি হব, আর ওই দিনই সব সম্পর্ক ছেদ করব। মল্লিকা কথাগুলো বলছে আর কান্নায় ভেঙে পড়ছে। প্রায় 15 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেল অন্তরের বাড়ির গার্ডেনে। মল্লিকা চোখের জলগুলো মুছে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। মিসেস অরুণিমা আর অনন্যা সোফায় বসেছিল। মল্লিকাকে দেখা মাত্রই ওদের মুখে হাসি ফুটে উঠল। মল্লিকা মুচকি হেসে দ্রুত পায়ে হেঁটে মিসেস অরুণিমা আর অনন্যার মাঝখানে বসে ওদের দুজনকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও তোমরা। আমার ভুল হয়ে গেছে। আমার একদম উচিত হয়নি তোমাদেরকে এভাবে একা রেখে চলে যাওয়া। মিসেস অরুণিমা মল্লিকার কপালে চুমু খেয়ে বলল, যা হয়েছে ভুলে যাও মা। নেক্সট টাইম এই ভুলগুলো করো না। আমার ছেলের সাথে মানিয়ে গুছিয়ে নিও। আমার ছেলেটা কিন্তু ভীষণ ভালো। আপনার ছেলে বিকেলের মধ্যে ফিরছে আম্মু। আপনারা টেনশন করবেন না। আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। এরপর শাশুড়ি আর বৌমা মিলে রান্না করব। কথাগুলো বলে মল্লিকার রুমে গিয়ে দরজা আটকে অঝরে কাঁদতে লাগলো। দুইটা অভিনয় সে কন্টিনিউ করতে পারছে না। একে তো নীলের দেওয়া ধোকা, দ্বিতীয়ত ভালো বউ হওয়ার অভিনয়। কাঁদতে কাঁদতে সে কাবার থেকে একটা নীল শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে মল্লিকা সোজা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। চোখগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। মল্লিকা সেজে গুজে নিজের কষ্টটা আড়াল করতে চাইছে। মুখে স্নো পাউডার লাগিয়ে কপালের মাঝখানে নীল টিপ পরে, হাত ভর্তি নীল চুড়ি, কানে একজোড়া নীল দুল, চোখে হালকা কাজল পরে নিজেকে আরেক দফা আয়নায় দেখে মল্লিকা সোজা কিচেন রুমে চলে গেল। ঘড়িতে বাজছে দুপুর 2টা। কারণ মন মানসিকতা ভালো ছিল না বলে এখনো রান্না করা হয়নি। মিসেস অরুণিমার কিচেনে ঢুকে অলরেডি কাটাকাটি শুরু করেছে। মল্লিকা কিচেনে ঢুকে মিসেস অরুণিমার কাজে হেল্প করছে। প্রায় 1.5 ঘন্টা পর রান্নাবান্না শেষ হলো। অনন্যা আর মল্লিকা হাতে হাতে করে ডাইনিং টেবিলে খাবারগুলো সার্ভ করছে। এর মাঝে বাড়ির গার্ডেনে গাড়ির হর্ন বাজলো। অনন্যা দৌড়ে গেল সদর দরজার কাছে। অন্তর, শাহেদ, মিসেস হৈমন্তী, সদ্য বিয়ে করা শাহেদ আর ওর ওয়াইফ নুসাইবাকে দেখে অনন্যা খুশিতে চিল্লাচ্ছে আর বলছে, আম্মু তাড়াতাড়ি এখানে আসো। ফুপু আম্মু, ভাইয়া ভাবি সবাই চলে এসেছে। মিসেস অরুণিমা কিচেন রুম থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, তোমার ফুপু শাশুড়ি আর বড় ভাই ভাবি এসেছে। মাথায় ঘোমটা দাও। প্রথমে ওদের সালাম দিয়ে ওদের ভালো মন্দ জিজ্ঞেস করবে, ওকে? মল্লিকা আঁচল টেনে মাথায় বড় একটা ঘোমটা টেনে বলল, ওকে আম্মু। মিসেস অরুণিমা দ্রুত পায়ে হেঁটে সদর দরজার সামনে দাঁড়ালো। ওরা সবাই এক এক করে বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। মিসেস অরুণিমা সবাইকে জড়িয়ে ধরে ভালো মন্দ জিজ্ঞেস করলো। নুসাইবা মিসেস অরুণিমাকে সালাম দিয়ে ওনাকে জড়িয়ে ধরল। অন্তর সবার পিছনে। মিসেস অরুণিমা মল্লিকাকে সবার সামনে দাঁড় করিয়ে বলল, সে ইজ মল্লিকা, অন্তরের ওয়াইফ। মিসেস হৈমন্তী হেসে হেসে বলল, দেখি দেখি, নতুন মেয়ের মুখটা দেখি। ঘোমটা দিয়ে তো পুরো মুখটা আড়াল করে রেখেছে। মল্লিকা আর দেরি না করে ঘোমটা মুখের ওপর থেকে সরিয়ে একগাল হেসে মিসেস হৈমন্তীর দিকে তাকালো। মিসেস হৈমন্তী আর নুসাইবা মুখটা হা করে মল্লিকার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমাদের অন্তরের বউ তো খুব সুন্দরী। অন্তর কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। শাহেদ কিছুটা থতমত খেয়ে অন্তরের কানে ফিসফিস করে বলল, ভাবির চোখও তো নীল। আমার তো মনে হচ্ছে ওই মেয়েটাই ভাবি। অন্তর শাহিদের কানে ফিসফিসিয়ে বলল, কখনো না। তোর ভাবি খুবই ঝগড়াটে আর অসভ্য। চোখ এক হলেও দুটো মানুষ এক না। কয়েকদিন থাক, বুঝতে পারবি। যাই হোক, মানতে হবে তুই খুব লাকি, কারণ ভাবি খুব সুন্দরী। অন্তর এবার চোখ তুলে মল্লিকার দিকে তাকালো। হুট করে অন্তরের হার্ট দ্রুত গতিতে বিট করতে লাগলো। নীল চোখ, নীল শাড়ি, নীল দুল, কপালের মাঝখানে নীল টিপ, হাতে নীল কাচের চুড়ি, ছেড়ে দেওয়া ভেজা চুল, সব মিলিয়ে মল্লিকাকে নীলপরি লাগছে। অন্তর বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার নীলাঞ্জনা, আমার নীলাঞ্জনা। মল্লিকা মিসেস হৈমন্তীকে লম্বা করে একটা সালাম দিয়ে একগাল হেসে বলল, কেমন আছেন ফুপু আম্মু? ভালো আছি মা। তুমি কেমন আছো? ভালো আছি ফুপু আম্মু। আপনি না দেখতে খুব সুন্দর। আচ্ছা, ফুপা আসেনি? তোমার ফুপা কাল আসবে। অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত তো, তাই। মল্লিকা মলিন হেসে বলল, ও আচ্ছা। হুট করে নুসাইবা মল্লিকার গাল টেনে বলল, এই যে ম্যাম, আমাকে জিজ্ঞেস করবেন না,
আমি কেমন আছি? মল্লিকা জিভ কেটে বলল, সরি গো, একদম ভুলে গেছি। কেমন আছো ভাবি? বেশ আছি। তুমি কেমন আছো? মল্লিকা মলিন হেসে বলল, ভালো আছি। একটু দূর থেকে অনন্যা জোরে চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, উফ, তোমরা পরে কথা বলো তো। ভীষণ খিদে পেয়েছি আমার। সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাইনি। মিসেস অরুণিমা সবাইকে একে একে টেনে টেনে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। মিসেস হৈমন্তী চেঁচিয়ে বলে উঠল, আরে কি করছোস কি ওরু? আমরা সবাই লাঞ্চ করে এসেছি তো। এই অবেলায় মুখে কিছু দিতে পারবো না। মল্লিকা মিসেস হৈমন্তীর হাত চেপে ধরে বলল, জি না, আমরা কোনো কথাই শুনবো না। তোমাদের সবাইকে আমাদের সাথে খেতে হবে। কথাগুলো বলেই মল্লিকা মিসেস হৈমন্তী আর নোসাইবার প্লেটে খাবার বেড়ে দিল। অন্তর প্রায় অনেকক্ষণ ধরে মল্লিকাকে পরখ করছে। মল্লিকার চঞ্চলতা অন্তরকে খুব টানছে। শাহেদ আর সাহেল অন্তরকে নিয়ে খাবার টেবিলে বসে গেল। মল্লিকা সবাইকে অল্প অল্প করে খাবার বেড়ে দিচ্ছে, যেহেতু ওরা আগে থেকেই খেয়ে এসেছে। অন্তরের প্লেটে খাবার বাড়তে এসে মল্লিকা মাথাটা নিচু করে ফেলল। অন্তরের দিকে একবারও তাকাচ্ছে না। অন্তর হা করে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা অন্তরের প্লেটে খাবার বেড়ে অন্তরের পাশে টেবিলে বসে পড়ল। সবাই এবার খাওয়ায় মনোযোগ দিল। অন্তর খাচ্ছে কম, মল্লিকার দিকে তাকাচ্ছে বেশি। মল্লিকা মনোযোগ দিয়ে খেয়ে চলছে। প্রায় 15 মিনিট পর সবার খাওয়া শেষ হলো। এর মাঝে সারফারাজ চৌধুরী হন্তদন্ত হয়ে বাড়ির ড্রয়িং রুমে চলে এলো। সবাইকে একসাথে দেখে সারফারাজ চৌধুরীর রাগ উবে গেল। তবে উনি বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তরের দিকে তাকাচ্ছে। সারফারাজ চৌধুরীকে দেখে মিসেস হৈমন্তী, সাহেল সাহেব, নুসাইবা বেশ খুশি হয়ে ওনার সাথে আলাপচারিতায় মগ্ন হয়ে পড়ল। এর মাঝেই সারফারাজ চৌধুরী শাহেদ আর অন্তরকে উদ্দেশ্য করে বলল, তোমরা বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও। কাল আমার কয়েকজন ক্লায়েন্ট আসবে, এছাড়া পাড়া প্রতিবেশীরা আসবে। সো এখন থেকে তোড়জোড় শুরু করতে হবে। রাতের মধ্যেই পুরো বাড়িটা সাজিয়ে তুলতে হবে। আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। কথাগুলো বলেই সারফারাজ চৌধুরী নিজের রুমে চলে গেল। নোসাইবা, অনন্যা, মল্লিকা ড্রয়িং রুমে বসে খোশ গল্পে মেতে উঠল। মিসেস অরুণিমা আর মিসেস হৈমন্তী নিজেদের মধ্যকার সাংসারিক আলাপ করছে। শাহেদ অন্তরকে বুঝিয়ে শুনিয়ে একজন ডেকোরেটিং ডিজাইনকে কল করে বাড়িতে নিয়ে এলো। ওনার সাথে আরো 4-5 জন লোক এসেছে। ওরা সবাই মিলে প্যান্ডেলের কাজ সামলাচ্ছে। প্যান্ডেলের কাজ শেষে বাড়ির ভেতরটা সাজানো হবে। এভাবে কাজে কাজে বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যা 7টা। মল্লিকার রুমে গিয়ে দরজাটা আটকিয়ে ব্যালকনির গ্রিল ধরে আকাশপানে তাকিয়ে আছে। পুরো বাড়িতে আলো আর রোশনাই। এত আলোর ভিড়েও মল্লিকার কষ্টগুলো লুকাতে পারছে না। বারবার মনে নাড়াচাড়া দিয়ে উঠছে। মল্লিকার চোখে নোনা জল চিকচিক করছে, আর একটু হলেই হয়তো গড়িয়ে পড়বে। নীলের বিশ্বাসঘাতকতা মল্লিকার মনটাকে পিষিয়ে দিয়েছে। মল্লিকা অঝরে কাঁদছে আর বিড়বিড় করে বলছে, অঢেল ভালোবাসার বিনিময়ে আমাকে ঠকতে হলো। অনেকেই আমাকে নীল সম্পর্কে অনেক বাজে কথা বলেছে, অথচ আমি অন্ধের মতো নীলকে বিশ্বাস করে গেছি। এমনকি আমার বেস্ট ফ্রেন্ড রজনীর সাথেও বাজে ব্যবহার করেছি। যে রজনীকে আমি রিক্স নিয়ে পিয়াজ ভাইয়ার সাথে রেজিস্ট্রি ম্যারেজ করিয়েছি, সেই রজনীকে আমি ভুল বুঝেছি। এমনকি ওর গালে চড়ও মেরেছি। জঘন্য পাপ করেছি আমি। যে করে হোক রজনীর সাথে দেখা করে আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। সবকিছু ঠিক করতে হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বউ ভাতের পরদিনে আমাকে বের হতে হবে। দরকার হলে রজনীর সাথে দেখা করতে আমি চট্টগ্রাম যাব। রজনীর মনে আমার জন্য রাগ পুষিয়ে রাখতে দেব না। নীলকেও আমি ছাড়বো না। নীলের জীবনটা আমি নষ্ট করে দেব। বিকজ এই পর্যন্ত নীল অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমার জীবনটাও নষ্ট করে দিত যদি না আমি নিজের চোখে সত্যিটা না দেখতাম। এর মাঝেই দরজায় টোকা পড়ল। মল্লিকা চোখে জল মুছে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিল। দরজা খুলে মল্লিকা অন্তরকে দেখতে পেল। অন্তরকে দেখা মাত্রই মল্লিকা দরজাটা ছেড়ে বেডের উপর মাথা নিচু করে বসে পড়ল। অন্তর মল্লিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কাছেন কেন আপনি? কি হয়েছে? মল্লিকা চোখের জলগুলো ভালো করে মুছে বলল, কিছু হয়নি। ভুল দেখছেন আপনি। আমি কাঁদছি না। অন্তর মল্লিকার দিকে তেড়ে এসে বলল, একদম মিথ্যে বলবেন না। আমি কিন্তু বেশ বুঝতে পারছি আপনি কান্না করছেন। মল্লিকা চুপ হয়ে বসে আছে, কিছু বলছে না। নীরবে চোখের জল ফেলছে। অন্তর কিছুটা পেরেশান হয়ে মল্লিকার পাশে বসলো। মল্লিকার চোখে জল দেখে অন্তরে কেমন খারাপ লাগা শুরু করলো। হুট করে অন্তর মল্লিকার থুতনি ধরে
মল্লিকার মুখটা ওপরে তুলে মল্লিকার চোখের জল মুছে দিয়ে বলল, কি হয়েছে মল্লিকা? প্লিজ আমাকে বলো। মল্লিকা ছলছল চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর মলিন হেসে মল্লিকার দিকে তাকিয়ে বলল, সকালে আমার জন্যই তোমার আম্মুর হাতের জল খেয়েছো। এই জন্য আই এম সরি মল্লিকা। তুমি হয়তো এই জন্যই কাঁদছো, তাই না? মল্লিকা চোখের জল ছেড়ে বলল, আপনাকে সরি বলতে হবে না। সকালের ঘটনার জন্য আমিই দায়ী। আমার দোষে আমি জল খেয়েছি। আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না। অ্যাকচুয়ালি আব্বুর কথা মনে পড়ছিল, তো তাই কাঁদছিলাম। দ্যাটস ইট। অন্তর মল্লিকার মুখটা ছেড়ে গলা ঝেড়ে বলল, মন খারাপ করার কিছু নেই মল্লিকা। কালই তো ওই বাড়িতে যাবে। কয়েকদিন পরিবারের সাথে কাটিয়ে আসলে হয়তো মন ভালো হয়ে যাবে। মল্লিকা মলিন হেসে বলল, ঠিক বলেছেন। কথাটা বলেই মল্লিকা কাবার্ডের কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। অন্তর মল্লিকার দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি শিওর মল্লিকা আমার থেকে কিছু হিডেন করছে। হয়তো আমাকে বলতে চাইছে না। অন্য কোনো বিশেষ কারণে সে কান্না করছে। যে করে হোক মল্লিকার মন ভালো করতে হবে। সে আদৌ কখনো চট্টগ্রাম গেছে কিনা তা আমার জানতে হবে। কথাগুলো বলেই অন্তর মল্লিকার মুখোমুখি দাঁড়ালো। মল্লিকা বেশ ব্যস্ত কাবার্ডের কাপড় গুছাতে। অন্তর মলিন হেসে মল্লিকার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মল্লিকা, আমি কি তোমার সাথে ফ্রেন্ডলি কথা বলতে পারি? মল্লিকা কিছুটা আনমনা হয়ে বলল, হুম বলুন। আচ্ছা, তোমার পুরো নাম কি? আয়ানা হায়াত মল্লিকা। তোমার পুরো নামটাই খুব সুন্দর। বিনিময়ে মল্লিকা মুচকি হেসে বলল, নামটা আমার আব্বু রেখেছে। আচ্ছা, আপনার পুরো নাম কি? শাহরিয়া চৌধুরী অন্তর। আপনার নামটাও কি? অন্তর মৃদু হেসে বলল, জানো মল্লিকা, তোমার চোখগুলো খুব সুন্দর। আচ্ছা, তুমি কি চোখে লেন্স ইউজ করো? মল্লিকা কিছুটা রেগে বলল, জি না, জন্ম থেকেই আমার চোখ নীল। কেন, আপনার সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তবে তোমার চোখগুলো খুবই সুন্দর আর অ্যাট্রাকটিভ। মল্লিকা এক ভ্রু উঁচু করে বলল, সত্যি সত্যি বলছেন নাকি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন? অন্তর কিছুটা সিরিয়াস হয়ে বলল, সত্যিটা বললাম। তোমার সাথে খামোকা মিথ্যে বলতে যাবো কেন? ওকে মানলাম। আচ্ছা মল্লিকা, চট্টগ্রাম তোমার কোনো রিলেটিভ আছে? রিলেটিভ নেই, তবে আমার বেস্টর বাড়ি চট্টগ্রাম। অন্তর বেশ আগ্রহ নিয়ে বলল, আচ্ছা, তুমি কি কয়েক মাস আগে চট্টগ্রাম গিয়েছিলে? গিয়েছিলাম তো, তবে অন্য একটা কাজে। কি কাজ? আমাকে বলা যাবে না। কেন? কারণ কাজটা সিক্রেট। আমার ফ্যামিলির কানে কথাটা গেলে আমাকে খুব বকবে। আমি বলবো না তোমার ফ্যামিলিকে। প্লিজ বলো না, কি কাজে গিয়েছিলে? মল্লিকা কপাল কুঁচকে অন্তরের দিকে তাকিয়ে বলল, আপনি জেনে কি করবেন? অন্তর অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা বিশেষ দরকার ছিল। অন্তরের আগ্রহ দেখে মল্লিকা ফিসফিস করে অন্তরের কানের কাছে এসে বলল, আমার বেস্টুর বিয়ে দিতে গেছি। রেজিস্ট্রি ম্যারেজ, বুঝেছেন? বাড়ি থেকে লুকিয়ে গিয়েছিলাম। আব্বু আম্মু শুনলে আমাকে ভর্তা বানিয়ে ফেলতো। খুব রিস্ক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বেস্টু একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা আমাদের এলাকার। আমার বেস্টু কলেজ হোস্টেলে থাকতো। হুট করে ওর ফ্যামিলি ওকে ফোন দিয়ে বাড়ি নিয়ে গেল। বাড়ি গিয়ে সে জানতে পারলো ওর ফ্যামিলি ওর বিয়ে ঠিক করে ফেলেছে। সে তো অস্থির হয়ে কান্নাকাটি জুড়ে দিল। এরপর পিয়াস ভাইয়া মানে আমার বেস্টর বয়ফ্রেন্ড আমাকে নিয়ে চট্টগ্রাম যায়। চট্টগ্রামের রেজিস্ট্রি অফিসেই ওদের কোর্ট ম্যারেজ হয়। সাক্ষী হিসেবে আমি ওদের পাশে ছিলাম। এই হলো কাহিনী। আপনি প্লিজ ভুলেও আম্মু আব্বুর কানে এসব দিবেন না, তাহলে আমার খুব প্রবলেম হয়ে যাবে। বুঝেছেন তো আমি কি বলেছি? হুট করে অন্তর হাসতে হাসতে মল্লিকাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, তুমি কি ওই দিন কালো বোরখা পরেছিলে? মল্লিকা অন্তরে থেকে নিজেকে ছাড়ানোর জন্য বেশ ছোটাছুটি করছে আর বলছে, হুম, কালো বোরখা আর কালো নিকাব পরেছিলাম। অন্তর খুশিতে মল্লিকাকে আরো টাইট করে জড়িয়ে ধরে বলল, আমি পেয়ে গেছি তাকে, যাকে আমি এতদিন ধরে খুঁজেছিলাম। মল্লিকা ছোটাছুটি বন্ধ করে অবাক দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে বলল, কাকে খুঁজে পেয়েছেন? অন্তর মুখ খুলে যেই না কিছু বলতে যাবে এর আগেই দরজায় খটখট আওয়াজ হলো। মল্লিকা অন্তরে থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে দিল। সাথে সাথে শাহেদ রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে শাহেদ কোমরে হাত দিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, তুই এখানে? আর আমি তোকে পুরো বাড়ি খুঁজছি। বিয়ে তোর, আর আমরা কিনা খেটে খেটে মরবো? চল আমার সাথে, বাইরে অনেক কাজ পড়ে আছে। ভাবির সাথে পরেও ইটিস পিটিস করতে পারবি। কথাগুলো বলেই সাহেব অন্তরকে টানতে টানতে রুম থেকে বের হয়ে
সোজা বাইরের বাইরে চলে গেল। অন্তর বেশ বিরক্তি নিয়ে শাহেদকে উদ্দেশ্য করে বলল, ধ্যাত, আর টাইম পেলি না? রং টাইমের কত এন্ট্রি দিতে হলো? কেন, রোমান্স করছিলি নাকি? অন্তর শাহেদের হাতটা ছেড়ে শাহেদের কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, শাহেদ, আমি তাকে পেয়ে গেছি। কাকে? আমার নীলাঞ্জনাকে। মানে, কোথায় পেলি? আমার রুমে আছে সে। তার মানে ভাবি সে মেয়েটি? হুম। কিভাবে বুঝলে? সে আমাকে গড়গড় করে সব বলে দিয়েছে। কিভাবে সে চট্টগ্রাম গেছে, আর রেজিস্ট্রি অফিসে বা কেন গেছে। শাহেদ এক ভুয়ো উঁচু করে বলল, তুই কি এখন ভাবিকে ভালোবাসার কথাটা বলে দিবি? অন্তর বাঁকা হেসে বলল, এখন বলবো না। আগে মল্লিকার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে হবে। এরপর আমি ওকে আমার মনের কথা বলবো। বাহ, গুড আইডিয়া। এবার তাহলে মনোযোগ দিয়ে আপনার বউ ভাতের কাজে লেগে পড়ুন। এখন তো আপনার পৌষ মাস চলছে। অন্তর হুহা করে হেসে শাহেদের সাথে কাজে লেগে পড়ল। অন্যদিকে মল্লিকা রুমের দরজা লাগিয়ে রাগে গিজগিজ করছে আর বলছে, বলা নেই কওয়া নেই, হুট করে গায়ের সাথে চিপকে গেল। অসভ্য ছেলে একটা। এখন তো মনে হচ্ছে কাল রাতে মাথা ফাটিয়ে ভালোই করেছিলাম, না হয় আমার সব মান সম্মান লুটে নিত। কথাগুলো বলেই মল্লিকা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাত 11টা। বাড়ির সবাই নিজেদের কাজ ছেড়ে ডাইনিং টেবিলে বসে পড়ল ডিনারের জন্য। অন্তর আর শাহেদ ওদের কাজ ছেড়ে ড্রয়িং রুমে পা দেওয়ার সাথে সাথেই মিসেস অরুণিমা চেঁচিয়ে বলে উঠল, দুজনে আয়, ডিনার করে নে। অন্তর এদিক সেদিক চোখ বুলিয়ে মল্লিকাকে খুঁজছে। মল্লিকাকে কোথাও দেখতে না পেয়ে অন্তর কিছুটা উদ্বিগ্ন হয়ে মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, মল্লিকা কোথায়? মিসেস অরুণিমা মুখটা কালো করে বলল, মল্লিকাকে ডেকে এসেছি, বলেছে খাবে না। ঘুমোচ্ছে নাকি? অন্তর কিছুটা পেরেশান হয়ে বলল, আমি মল্লিকাকে নিয়ে আসছি, এরপর একসাথে বসে ডিনার করব। মিসেস অরুণিমা মুচকি হেসে সম্মতি জানালো। অন্তর আর দেরি না করে সিঁড়ি বেয়ে সোজা ওপরে উঠে মল্লিকার রুমের দরজা ধাক্কাচ্ছে আর চেঁচিয়ে বলছে, মল্লিকা, প্লিজ দরজাটা খোলো, আমি রুমে ঢুকবো। অন্তরের চেঁচামেচির আওয়াজে মল্লিকার কাঁচা ঘুমটা ভেঙে গেল। পিটপিট চোখে মল্লিকার নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, ধ্যাত, এ বাড়িতে একটু শান্তিমতো ঘুমানো যায় না। একের পর এক লেগেই আছে। কাল থেকে আমি গেস্ট রুমে থাকবো, তাহলে অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কেউ এসে ঘুমের মাঝখানে ব্যাঘাত ঘটাতে পারবে না। কথাগুলো আপন মনে বিড়বিড় করে মল্লিকা কাঁথা ছেড়ে উঠে বড় একটা হাই ধীর পায়ে হেঁটে রুমের দরজাটা খুলে দিল। অন্তর মুচকে হেসে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা বড় একটা হামি দিয়ে পিছু ঘুরে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। অন্তর বাঁকা হেসে মল্লিকার পাশে বসে আস্তে করে মল্লিকার মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে দিল। মল্লিকা চোখ খুলে নাক মুখ কুঁচকে অন্তরের দিকে তাকালো। অন্তর একগাল হেসে বলল, ঘুমিয়ে ঘুমিয়ে তো চোখ মুখ ফুলিয়ে রেখেছো, এবার অন্তত শোয়া থেকে উঠে ডিনারটা করে নাও। মল্লিকা তেজি কণ্ঠে বলল, ডিনার আমি করব না, আগেই শাশুড়ি আমাকে বলে দিয়েছি। অন্তর বেশ রাগ দেখিয়ে বলল, এসব বললে হবে না মল্লিকা, প্লিজ ওঠো, ডিনার করে নাও। সবাই তোমার জন্য ডাইনিং টেবিলে ওয়েট করছে। মল্লিকা জেদ দেখিয়ে কম্বল মুড়ি দিয়ে কম্বলের নিচ থেকে চেঁচিয়ে বলছে, আপনি হাজার বললেও আমি খাবো না। সো প্লিজ, আপনার টাইম ওয়েস্ট না করে আপনি সবাইকে নিয়ে খেতে বসে যান। আমি সকালে ব্রেকফাস্ট করে নিব। আর শুনুন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমি চাই না কেউ আমার জন্য ভাবো। অন্তর দাঁত কিরমির শার্টের হাতা ফোল্ড করতে করতে চেঁচিয়ে বলল, খুব জেদ তোমার, তাই না? এই অন্তরের চেয়েও বেশি জেদ তোমার? এখনই বুঝিয়ে দিচ্ছি কার জেদ বেশি। কথাগুলো বলেই অন্তর মল্লিকার শরীর থেকে কম্বলটা সরিয়ে মল্লিকাকে একটানে কোলে তুলে নিল। মল্লিকা ব্যাকুপ হয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। ভূত দেখার মতো চোখ দুটো বড় বড় করে রেখেছে মল্লিকা। অন্তর চোয়াল শক্ত করে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে এই অবস্থাই হবে। খাবার নিয়ে অনিয়ম আমার একদম পছন্দ না। সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে, রাতের খাবার সকালে, এসব আমার একদম পছন্দ না। খাওয়া থেকে শুরু করে শাওয়ার, ঘুম, সবকিছুর রেস্ট্রিকশন মেনে তোমাকে চলতে হবে। অন্তর কিছুটা থেমে আবার বলে উঠল, ওয়েট ওয়েট, একটু আগে কি বললে তুমি? তুমি চাও না কেউ তোমাকে নিয়ে ভাবো? শোনো মল্লিকা, আমি তোমার বেটার হাফ। তোমার ভালো মন্দ প্রতিটা জিনিসের খেয়াল আমাকে খুব সূক্ষ্মভাবে রাখতে হবে। খেয়াল রাখতে গেলে অবশ্যই তোমার কথা ভাবতে হবে। সো এসব ভাবাভাবির চ্যাপ্টার ক্লোজ করে আমার সাথে নিচে চলো। ডিনার টাইম অলরেডি ক্রস হয়ে গেছে। কথাগুলো বলেই অন্তর মল্লিকাকে আতকোলে করে রুম থেকে বের হয়ে গেল।
ড্রয়িং রুমের কেউ এখনো অন্তর আর মল্লিকাকে খেয়াল করেনি। মল্লিকা মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে এক নিঃশ্বাসে অন্তরকে বলে উঠল, এই, কি করছেন কি আপনি? আমাকে এভাবে কোলে নিয়ে নিচে যাবেন নাকি? বাড়ি ভর্তি মানুষের সামনে? ছি ছি, কি ভাববে সবাই? তুমি তো আমাকে বাধ্য করেছো। তুমি যদি প্রথমে মেনে নিতে, তাহলে আমাকে এভাবে সবার সামনে তোমাকে প্রেজেন্ট করতে হতো না। ছাড়ুন ছাড়ুন, আর প্রেজেন্ট করতে হবে না। বাড়ির সবাই দেখার আগে আমাকে নিচে নামিয়ে দিন। আমি পায়ে হেঁটে যাচ্ছি। অন্তর বাঁকা হেসে বলল, এই তো গুড গার্ল। ডাইনিং টেবিলে গিয়ে ঠিকঠাক করে খাবে, প্রয়োজনে বেশি বেশি খাবে। মল্লিকা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। অন্তর চট জলদি মল্লিকাকে কোল থেকে নামিয়ে দিল। মল্লিকা সোজা হয়ে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করে সুড়সুড়িয়ে নিচে নেমে গেল। অন্তর মল্লিকার হাঁটা দেখে হুহা করে হেসে শার্টের হাতা ফোল্ড করতে করতে ডাইনিং টেবিলে বসে পড়ল। মল্লিকাকে দেখে উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল। মল্লিকা মলিন হেসে সবার দিকে তাকিয়ে আছে। মিসেস অরুণিমা সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। অনন্যা বাঁকা হেসে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, বাহ বাহ, বর যাওয়াতে কি সুন্দর ঢ্যাং ঢ্যাং করে চলে এলে। আর আমরা যাওয়াতে তো পাত্তাই দিলে না, উল্টো আমাদের তাড়িয়ে দিলে। প্রথম দিন থেকেই দেখছি আমার ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা উতলে উতলে পড়ছে। অনন্যার কথা শুনে সবাই হুহা করে হেসে দিল। অন্তর্মুখে মুচকি হাসি ঝুলিয়ে এক ভ্রু উঁচু করে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা রাগের দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, এই অসভ্য ছেলেটার জন্য আমাকে সবার সামনে ছোট হতে হলো। সবাই ভাবছে আমি বড় পাগলি। ছি ছি, কি লজ্জা কি লজ্জা। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। দাঁড়া বেটা, একবার রুমে যেয়ে নেই, তোর 12টা বাজাবো। মল্লিকার রাগের দৃষ্টি দেখে অন্তর বাঁকা হেসে মল্লিকাকে চোখে মেরে মল্লিকার হাত ধরে টান দিয়ে অন্তরের পাশের চেয়ারটায় বসিয়ে দিল। উপস্থিত সবাই অন্তরের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। মিসেস অরুণিমা এবার মল্লিকার প্লেটে খাবার বেড়ে দিল। অন্তর ইশারা করে মিসেস অরুণিমাকে বলল মল্লিকাকে আরো খাবার বাড়িয়ে দিতে। মিসেস অরুণিমা ও মল্লিকার প্লেটে খাবার আরো বাড়িয়ে দিল। মল্লিকা ঠোঁট উল্টে মিসেস অরুণিমার দিকে তাকিয়ে বলল, আমু প্লিজ কমাও, আমি এত খাবার খেতে পারবো না। অন্তর্মুখে খাবারের লোকমা দিচ্ছে আর মল্লিকাকে উদ্দেশ্য করে বলছে, আন্টি ফোন করে বলেছে তুমি নাকি রাতে একটু বেশি খাবার খাও, না হয় মাঝরাতে তোমার খুব খিদে পেয়ে যায়, তখন চেঁচিয়ে পুরো বাড়ি এক করে ফেলো। তাই তোমাকে খাবার বেশি দেওয়া হয়েছে। কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নাও। অন্তরের কথা শুনে সবাই মল্লিকার দিকে তাকিয়ে হুহা করে হাসতে নিলেই অন্তর সবাইকে ইশারা করে থেমে যেতে বলল। অন্তরের ইশারা মতো সবাই থেমে গেল। মল্লিকা নিচের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, ইস, আম্মু ফোন করে এই গোপন সত্যিটা বলে দিয়েছে। এদের নিয়ে যে আমি কি করি। এখন নিশ্চয়ই এই বাড়ির সবাই আমার খিল্লি উড়াবে। ধ্যাত, ভাল লাগে না। মল্লিকার মৌনতা দেখে অন্তর ফিসফিস করে মল্লিকার কানে কানে বলল, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই মল্লিকা। আমার পরিবারের সবাই খুব ফ্রেন্ডলি। তুমি প্লিজ লজ্জা কাটিয়ে খাওয়া শুরু করো। খেয়ে দিয়ে ঘুমাতে হবে, কাল অনেক কাজ আছে। অন্তর আবার বাঁকা হেসে বলল, তোমার যদি নিজে খেতে ইচ্ছে না হয় তবে আমাকে বলো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। অবশ্য কেউ মাইন্ড করবে না। মল্লিকা এবার নিচ থেকে চোখ উঠিয়ে অন্তরের দিকে চোখ লাল করে তাকালো। অন্তর কয়েকটা শুকনো ঢোক গিলে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, এ মা, রাগ করলে তো তোমার নীল চোখগুলো পুরো লাল হয়ে যায়, সাংঘাতিক হিংস্র হয়ে ওঠে, অ্যাজ লাইক রয়্যাল বেঙ্গল টাইগার। রাগে মল্লিকার গা জ্বলে যাচ্ছে। মল্লিকা ঠিক বুঝতে পারছে অন্তর ঠাট্টা করে মল্লিকার খিল্লি উড়াচ্ছে। আচমকায় অন্তর বাঁকা হেসে মল্লিকার মুখে ভাতের লোকমা পুড়ে দিল। মল্লিকা চোখ বড় বড় করে অন্তরের দিকে তাকিয়ে আছে। উপস্থিত সবাই মল্লিকার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মল্লিকা লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। অন্তর অত দিকে নজর না দিয়ে মল্লিকার মুখে পরপর ভাতের লোকমা পুড়ে দিচ্ছে। মল্লিকা মুখ বুজে খেয়ে নিচ্ছে। সবাই সামনে আছে বলে সে রিয়াক্ট করতে পারছে না, না হয় এতক্ষণে অন্তরের মাথা ফাটিয়ে দিত। প্রায় 15 মিনিট পর অন্তর পুরো প্লেট খাবার মল্লিকাকে খাইয়ে ফিনিশ করিয়েছে। মল্লিকা ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে চট জলদি ডাইনিং টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বেডের উপর বসে পড়ল। মল্লিকা আবার কি মনে করে দৌড়ে গিয়ে দরজার খিলটা লাগিয়ে বাঁকা হেসে বলল, এবার জমবে মজা। কিছুতেই আর দরজা খুলবো না, দেখবো বজ্জাত অন্তর রুমে ঢোকে কি করে। হাজারবার ওঠবোস করিয়ে এরপর দরজা খুলবো। বেটা নির্লজ্জ, বাড়ির সবার সামনে কেমন বউকে গপাগপ লোকমা তুলে দিল। ছি ছি, লাজ লজ্জার বালাই পর্যন্ত নেই।
অন্তর হাত ওয়াশ করে ডাইনিং টেবিল ছেড়ে রুমের দিকে পা বাড়ালো। অন্তর রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিয়ে বুঝতে পারলো মল্লিকা ভেতর থেকে খিল লাগিয়ে দিয়েছে। অন্তর বেশ বুঝতে পেরেছে মল্লিকা অন্তরে থেকে রিভেঞ্জ নিতে চাইছে। অন্তর বাঁকা হেসে বিড়বিড় করে বলল, মিস নীলাঞ্জনা, আমি ঠিক বুঝতে পেরেছি আপনার চাল। আপনি নিশ্চয়ই আমাকে হেনস্থা করার জন্য এই চালটা চেলেছেন। নো প্রবলেম, আমিও কিন্তু কম যাই না বেলকনি দিয়ে রুমে ঢুকবো, উল্টে তোমাকে চমকে দেব। কথাগুলো বলেই অন্তর রুমের দরজা ছেড়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। মল্লিকা দরজার ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে অন্তরকে দেখার চেষ্টা করছে, কিন্তু না, অন্তরের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। মল্লিকা হাল না ছেড়ে কপাল কুঁচকে বেশ আগ্রহ নিয়ে উকিঝুঁকি মেরেই যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর মল্লিকা চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বিড়বিড় করে বলল, আজও লোকটা কি মুহূর্তের মধ্যে উবে গেল? একটু আগেই তো দেখেছিলাম দরজার সামনে, ক্ষণিকের মধ্যে হাওয়া হয়ে গেল। নিশ্চয়ই সাথে আলগা কিছু আছে। বাপরে বাপ, এই ছেলেটিকে যথেষ্ট দূরে থাকতে হবে। ওইদিকে অন্তর্বাড়ির পাইপ লাইন বেয়ে সোজা ওর রুমের ব্যালকনিতে উঠে পড়ল। মল্লিকা এখনো উকি দিয়ে দরজার সাথে চিপকে আছে। অন্তর রুমে ঢুকে মল্লিকার কাণ্ড দেখে মনে মনে হেসে কুটি কুটি। এর মাঝেই হুট করে কারেন্ট চলে গেল। অন্তরদের বাড়ির জেনারেটরটাও কয়েকদিন ধরে ডিস্টার্ব দিচ্ছে, তাই পুরো রুম অন্ধকার হয়ে আছে। মল্লিকা দরজা ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে এক নাগাড়ে শুকনো ঢোক গিলছে আর চোখ মুখ খিঁচে জোরে চিৎকার দিয়ে বলছে, অন্তর আপনি কোথায়? প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, আমার ভীষণ ভয় করছে। অন্তর বেশ বুঝতে পেরেছে মল্লিকা ভীষণ ভয় পাচ্ছে, তাই সে আর চুপ করে না থেকে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে মল্লিকার মুখের সামনে ফ্ল্যাশ লাইটটা ধরল। মল্লিকা মুখ থেকে হাত ছড়িয়ে কাঁপা কাঁপা চোখে ফ্ল্যাশ লাইটের দিকে তাকালো। অন্তরের মুখটা স্পষ্ট হওয়ার সাথে সাথে মল্লিকা অবিশ্বাস্য দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বলল, ভূত! অন্তর বেকুব হয়ে এদিক সেদিক কিছুক্ষণ চোখ বুলিয়ে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, ভূত কোথায়? মল্লিকা কাঁপা কাঁপা হাতে এক আঙ্গুল অন্তরের দিকে উঠিয়ে কাট কাট গলায় বলল, আপনিই তো ভূত। আমি তো দরজা আটকে রেখেছিলাম, আপনি নিশ্চয়ই ভূত হয়ে রুমে ঢুকেছেন। মল্লিকার কথা শুনে অন্তর হুহা করে হেসে বলল, শোনো মল্লিকা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি কি ভেবেছ দরজা আটকে রাখলে আমাকে রুমে ঢোকা থেকে আটকাতে পারবে? কখনো না। অন্তরকে দমিয়ে রাখা এত সহজ নয়। অন্তরের কথা শুনে মল্লিকা বেশ ভাবনায় পড়ে গেছে। ব্যাপারটা ভয় পেয়ে উড়িয়ে দেওয়ার মতো না, বেশ চিন্তার বিষয়। রুমের দরজা ছাড়া আর কোন দিক দিয়ে রুমে ঢোকা যায় সে নিয়ে মনে মনে চর্চা করছে মল্লিকা। অন্তর মজা করে মল্লিকার চোখে ফ্ল্যাশ লাইট ধরে বাঁকা হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই মল্লিকা, আমি তোমার বেটার হাফ অন্তর, কোনো ভূত প্রেত নই। অ্যাকচুয়ালি আমি বেলকনি দিয়ে রুমে ঢুকেছি তোমাকে চমকে দিব বলে। মল্লিকা কয়েকটা স্বস্তির শ্বাস ছেড়ে অন্তরের হাত থেকে ফ্ল্যাশ লাইটটা ছিনিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। অন্তর মল্লিকার পিছু পিছু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মল্লিকা ফ্ল্যাশ লাইট দিয়ে নিচের দিকে তাকিয়ে অন্তরের রুমে ঢোকার উৎস খুঁজছে। বাড়ির পাইপ লাইনটা মল্লিকার রুমের ব্যালকনির পাশে, যে কোনো কেউ অনায়াসে পাইপ লাইন বেয়ে ব্যালকনি দিয়ে রুমে ঢুকতে পারবে। তবে পাইপ লাইন থেকে ব্যালকনিতে জাম দেওয়ার সময় কোথাও না কোথাও লেগে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। মল্লিকা তাড়াতাড়ি নিচ থেকে চোখ উঠিয়ে অন্তরের দিকে ফিরে হুট করে অন্তরের হাত দুটো চেক করা শুরু করলো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এর মাঝেই হুট করে কারেন্ট চলে এলো। কারেন্ট এসে যাওয়াতে মল্লিকার জন্য বেশ সুবিধেই হলো। মল্লিকা খানিক উদ্বিগ্ন হয়ে অন্তরে দুটো হাতে সমানভাবে চেক করছে। অন্তর মলিন হেসে মল্লিকার দিকে তাকিয়ে আছে। আচমকা মল্লিকার চোখ গেল অন্তরের ডান হাতের কবজির দিকে। কবজির নিচের জায়গাটা ছিলে অনবরত রক্ত বের হচ্ছে। মল্লিকা বেশ পেরেশান হয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, ব্যথা লাগছে না আপনার? নো ডিয়ার, সামান্য একটু কেটেছে। মিথ্যে বলছেন আপনি, কিভাবে বুঝলেন? ক্ষত দেখলেই বোঝা যায়। কি দরকার ছিল এত রিস্ক নিয়ে ব্যালকনি দিয়ে রুমে ঢোকার? রিস্কটা না নিল তো আজ রুমেই ঢুকতে পারতাম না। সারা রাত তুমি আমায় দরজার বাইরে দাঁড় করিয়ে রাখতে। আমি খুব খারাপ তাই না? কারণে অকারণে আপনাকে কষ্ট দেই? অন্তর মলিন হেসে বলল, প্রথম দিনের ব্যাপারটা একটু খারাপ লেগেছিল, তবে সত্যিটা জানার পর থেকে তোমার হাজার পাগলামিও আমার খারাপ লাগবে না, উল্টো ভালো লাগবে। তোমার করা প্রত্যেকটা টর্চার আমাকে বেশ আনন্দ দিচ্ছে। মল্লিকা বেকুব হয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তরের কথার আগামাথা সে কিছুই বুঝছে না।
মল্লিকা বেশ কৌতূহল নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, কোন সত্যির কথা বলছেন আপনি? অন্তর থতমত খেয়ে গলা ঝাঁকিয়ে বলল, আরে কথার কথা বলছি। অন্তর আবার কিছুটা বাঁকা হেসে মল্লিকার কানে ফিসফিসিয়ে বলল, অ্যাকচুয়ালি আঙ্কেল ফোন করে বলল তোমার মাথায় নাকি একটু প্রবলেম আছে, যাকে বলে হাফ মেন্টাল। মুহূর্তেই মল্লিকার কৌতূহলী চোখ দুটো রাগে লাল হয়ে গেল। হুট করে মল্লিকা অন্তরের শার্টের কলার চেপে ধরে অন্তরের নাকের সাথে নাক লাগিয়ে চল শক্ত করে বলল, কি বললেন আপনি? আমি হাফ মেন্টাল? আরে আরে, আমি কখন বললাম? বলেছে তো তোমার আব্বু। আমি জাস্ট একটু মাসালা মিক্সড করে বলেছি। এতে এত হাইপার হওয়ার কি আছে? আমার বউ হাফ মেন্টাল হলে আমার কোনো প্রবলেম নেই, আমি ঠিক মানিয়ে নেব। এছাড়া পাবনা হসপিটাল তো আছে, যদি মানাতে না পারি তাহলে হসপিটালে অ্যাডমিট করাবো। আশা করছি ট্রিটমেন্টের কোনো ত্রুটি হবে না। কথাগুলো বলেই অন্তর হুহা করে হাসতে লাগলো। অন্তরের হাসি দেখে মল্লিকার রাগটা যেন আরো 3 গুণ বেড়ে গেল। মল্লিকা দাঁত গিজগিজ করে বলল, তোকে আমি পিস পিস করে কেটে শিয়াল কুকুরকে খাওয়াবো, চিনিস তুই আমাকে? মল্লিকার এমন ভয়ঙ্কর রূপ দেখে অন্তরের কেমন ঘোর লেগে গেল। অন্তর ঘোর লাগা কণ্ঠে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, চিনি তো, তুমি আমার নীলাঞ্জনা। মল্লিকা কপাল কুঁচকে বলল, কে নীলাঞ্জনা? কেন তুমি? মল্লিকা চোখ লাল করে অন্তরের নাকের কাছে তুড়ি মেরে বলল, ও হ্যালো মিস্টার, আমার নাম নীলাঞ্জনা না, আমার নাম মল্লিকা। ওই একই হলো। ধ্যাত, আপনার সাথে কথা বলাই বেকার। নিজে একজন ফুল মেন্টাল, আবার আমাকে বলতে আসে আমি নাকি হাফ মেন্টাল। কথাগুলো বলেই মল্লিকা অন্তরের শার্টের কলার ছেড়ে ডেস্কের প্রথম ড্রয়ারটা খুলে ফার্স্ট এইড বক্সটা অন্তরের মুখে মুখে দাঁড়ালো। অন্তর মল্লিকার চোখের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলছে, তুমি আমার সেই নীলাঞ্জনা, যাকে আমার মন চায়, যার নীলাভ চোখ দেখে আমি প্রথম প্রেমের পরশ পেয়েছি। একদিন মন খুলে আমার সব মনের কথা তোমাকে বলবো। ওই দিন তোমার মনেও থাকবে আমার জন্য অফুরন্ত ভালোবাসা। ভালোবাসি নীলাঞ্জনা, খুব খুব ভালোবাসি। অন্তরের অদ্ভুত চাহনি দেখে মল্লিকা কিছুটা অস্বস্তি বোধ করে গলা ঝাঁকিয়ে অন্তরকে উদ্দেশ্য করে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? তাড়াতাড়ি বেডে গিয়ে বসুন, কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছি। অন্তর্মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে বলল, ও মাই গড, এসব কি শুনছি আমি? তুমি সত্যি সত্যি আমার হাতে ব্যান্ডেজ করে দিবে? এতে এত অবাক হওয়ার কি আছে? আজও আমার কারণেই তো আপনাকে চোট পেতে হলো, তাই আমি আপনার সেবা করব। অন্তর এক ভ্রু উঁচু করে বাঁকা হেসে বলল, সত্যিই কি চাপে পড়ে তুমি আমার সেবা করবে, নাকি তুমি আমার উপর গ্রাসিত? মল্লিকা তেজি কণ্ঠে অন্তরের দিকে তাকিয়ে বলল, বই গেছে, আপনার উপর ক্রাশ খেতে আমার। আমি যার তার উপর ক্রাশ খাই না। একটু মনুষ্যত্ববোধ থেকে সেবা করতে গেলে যে এত কটু কথা শুনতে হবে আমার সত্যি জানা ছিল না। কথাগুলো বলেই মল্লিকা রাগ দেখিয়ে অন্তরকে ক্রস করে যেই না সামনের দিকে পা বাড়াতে যাবে, অমনি অন্তর মল্লিকার হাত ধরে নম্রস্বরে বলল, মজা করেছি, প্লিজ এত হাইপার হইও না, ব্যান্ডেজটা করে দাও, আমার হাতটা খুব জ্বালা করছে। মল্লিকা শান্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি বেডে এসে বসুন। অন্তর লক্ষ্মী ছেলের মতো বেডের উপর বসে গেল। মল্লিকা হনহনিয়ে অন্তরের পাশে বসে অন্তরের শার্টের হাতটা উপরে তুলে কাটা জায়গাটা স্যাবলন দিয়ে ওয়াশ করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। মল্লিকার কেয়ারিং অন্তরের মনকে আরো বেশি মল্লিকার দিকে টানছে। ওভারঅল মল্লিকা ওর কাছে পারফেক্ট। মল্লিকার কাজ সেরে ফার্স্ট এইড বক্সটা ডেস্কের ড্রয়ারে রেখে অন্তরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি সোফায় শোবো। অন্তর কপালে বিরক্তি রেখা ফুটিয়ে মল্লিকার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এত বড় একটা বেড রেখে তুমি সোফায় শুতে যাবে কেন? আমি আপনার সাথে এক বেডে শুতে পারবো না তাই। কেন, ভয় পাচ্ছ আমাকে? আমি তোমার থেকে স্বামীর অধিকার চাইবো বলে? হুম, ঠিক ধরেছেন। তুমি নিশ্চিন্তে থাকতে পারো মল্লিকা, তোমার অনুমতি ছাড়া আমি তোমার গায়ে টাচ করব না। অন্তত একবার হলে আমাকে বিশ্বাস করে দেখতে পারো। মল্লিকা কিছুটা ভেবে বলল, উফ, আপনাকে আমি বিশ্বাস করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমাদের মাঝখানে একটা কোলবালিশ থাকবে। আপনি দয়া করে সীমানা পার করে আমার গায়ের ওপর পড়বেন না। অন্তর মলিন হেসে বলল, তুমি যা বলবে তাই হবে। মল্লিকা অন্তরের মুখোমুখি দাঁড়িয়ে অন্তরের নাকের কাছে তুড়ি মেরে বলল, আপনি কখনো আমার গায়ে টাচ করার অনুমতি পাবেন না, বুঝেছেন? অন্তর বাঁকা হেসে মল্লিকার তুড়ি দেওয়া আঙ্গুলটা চেপে ধরে বলল, সময় সব বলে দেবে।
আপাতত না হয় ঠিক সময় তার প্রতীক্ষায় থাকবো। কথাটা বলেই অন্তর মল্লিকার হাতটা ছেড়ে বেডের এক কোণায় শুয়ে পড়ল। মল্লিকা মুখটা বাঁকা করে বুকের উপর দুই হাত গুজিয়ে অন্তরের কথাগুলো ব্যঙ্গ করে মিনমিনিয়ে বলল, সময় সব বলে দিবে। আপাতত না হয় সঠিক সময়ে প্রতীক্ষায় থাকবো। মল্লিকা এবার কিছুটা সিরিয়াস হয়ে বলল, তোর সঠিক সময় জিন্দেগিতেও আসবে না, বুঝলি? মল্লিকা আর কখনো কাউকে ভালোবাসবে না। ভালোবাসলেই ঠকতে হয়, যেমনটা নীল আমাকে ঠকিয়েছে। কথাগুলো বলেই মল্লিকা বেডের উপর ধপ করে বসে মাঝখানে বড় একটা কোলবালিশ রেখে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। অন্তর আর মল্লিকা দুজনেই বিপরীত পাশ ফিরে শুয়ে আছে। একজনের মনে প্রবল ভালোবাসা কাজ করছে, আর অন্যজনের মনে প্রবল জড়তা কাজ করছে। দুজনেই দুটো আলাদা জগতে আছে। প্রায় কিছুক্ষণ পর দুজনেই চোখ বুজে ঘুমের রাজ্যে পাড়ি দিল। পরের দিন সকাল 8টা। সকালের মুঠো ভরা রোদের আলো জানালার কাচ ভেদ করে মল্লিকার পুরো শরীরের তিক্ততা ছড়িয়ে দিচ্ছে। সকালের রোদটা খুবই তেজি, কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চোখে রোদের ঝলক পড়লেই নাক মুখ কেমন কুঁচকে আসে। তখন হাজার চাইলেও চোখ বুজে রাখা যায় না, উল্টে মাথা ধরে আসে। মল্লিকার রিসেন্ট অবস্থাও ঠিক এরকম। সূর্যের তেজি ঝলকে চোখ মুখ কুঁচকে রেখেছে সে। আর কিছুতেই চোখ বুজে রাখা যাবে না। নাছর বান্ধা সূর্য কিছুতেই তার তেজ কমাবে না। দিন বাড়ার সাথে সাথে তেজি ভাবটা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এর মাঝে কারো গলা ঝাঁকানোর শব্দ মল্লিকার কানে বাজতে লাগলো। মল্লিকা এবার ফট করে চোখ জোড়া খুলে ফেলল। পিটপিট করে মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে আছে। সদ্য গোসল করেছে অন্তর। সিল্কি চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁটে অন্তরের বাঁকা হাসি। পরনে কেবল মোটা এক সাইজ গেঞ্জি, গলায় টাওয়াল ঝুলানো, হাতে ধোয়া ওঠা 2 মগ কফি। 1 মগ কফি অন্তর মল্লিকার দিকে এগিয়ে রেখেছে। মল্লিকা খুব মুগ্ধ দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে আছে। এই রূপে অন্তরকে অসম্ভব ড্যাশিং লাগছে। যে কোনো মেয়ে অন্তরকে এই রূপে দেখলে কাত হয়ে যাবে। মল্লিকার মৌনতা দেখে অন্তর গলা ঝাঁকিয়ে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, তো মিসেস নীলাঞ্জনা, এবার কি আপনার বিছানা ছেড়ে ওঠা হবে? ধোয়া ওঠা হট কফি আপনার জন্য অপেক্ষা করছে। আমি নিজ হাতে বানিয়েছি। একবার এই টেস্ট পেলে বারবার খেতে মন চাইবে। তখন হয়তো রোজ সকালে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলবে, প্লিজ অন্তর, তোমার হাতের স্পেশাল 1 মগ কফি বানিয়ে দাও না। তোমার হাতের বানানো কফির টেস্টই আলাদা। তখন অবশ্য আমি নাকচ করব না, উল্টো হাসি মুখে তোমার সব আবদার মেনে নিব। মল্লিকা বড় একটা হাই তুলে শোয়া থেকে বসে অন্তরের হাত থেকে কফির মগটা নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, আমিও খুব ভালো কফি বানাতে পারি, বুঝেছেন? আমার হাতের কফিও খুব স্পেশাল। আগে তো আমি রোজ সকালে উঠে আব্বুর জন্য গরম গরম কফি বানাতাম। আব্বু কফিতে চুমুক দিত আর আমার গুণগান করত। অন্তর কফির মগটা নিয়ে মল্লিকার পাশে বসে কফিতে চুমুক দিচ্ছে আর বলছে, ও তাই বুঝি? তাহলে কাল থেকে প্রতিদিন সকালে তুমি আমার জন্য গরম গরম কফি করে আনবে, কেমন? তোমার হাতের স্পেশাল কফি খেয়ে ঘুমের রেস্ট কাটাবো। মল্লিকা কফিতে চুমুক দিয়ে যেতেও থেমে গেল। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে মল্লিকা বিড়বিড় করে বলল, ইস, কি দরকার ছিল আগ বাড়িয়ে মিথ্যে বলার। গেলাম তো ফেসে এবার। আমি তো কফির কও জানি না, তো বানাবো কি করে শুনি? ধ্যাত, ভাল লাগে না। সবসময় চালাকি করতে গিয়ে নিজেই ধরা খেয়ে যায়। লোকটা যখন দেখবে আমি কফি বানাতে পারি না, তখন নিশ্চয়ই আবার খিল্লি উড়াবে। মল্লিকা কিছু একটা ভেবে চিনতে বাঁকা হেসে আবার বিড়বিড় করে বলল, ধ্যাত মল্লিকা, এত ভয় পাচ্ছিস কেন? ইউটিউব আছে না? ইউটিউব দেখে ঠিক শিখে নেব কফি বানানোর ইউনিক টেকনিক। অন্তর ঠিক বুঝতে পারছে মল্লিকা মনে মনে শয়তানি বুদ্ধি কষছে। অন্তর এও জানে মল্লিকা কফি বানাতে জানে না। অন্তর মল্লিকার আমর থেকে মল্লিকা সম্পর্কে A to Z জেনে নিয়েছে। অন্তর গলা ঝাঁকিয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, কি ভাবছো নীলাঞ্জনা? তাড়াতাড়ি কফিটা শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। মল্লিকা মাথা নাড়িয়ে পরপর কফিতে কয়েকটা চুমুক দিয়ে পুরো কফির মগটা ভ্যানিশ করে ফেলল। আপাতত মল্লিকার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, এই নীলাঞ্জনাটাকে। মল্লিকা অন্তরের দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করে বলছে, নীলাঞ্জনা মেয়েটা নিশ্চয়ই এই কিউট ছেলেটার এক্স গার্লফ্রেন্ড হবে। মেয়েটা হয়তো আমার মতো দেখতে ছিল, তাই এই কিউট ছেলেটা বারবার আমাকে নীলাঞ্জনা নামে ডাকছে। কি কপাল আমার, নিজের জামাইয়ের মুখে অন্য একটা ধ্বংস মেয়ের নাম শুনতে হচ্ছে। অন্তর কফিতে চুমুক দিচ্ছে আর মল্লিকাকে দেখছে। এর মাঝে দরজায় খটখট শব্দ হলো। অন্তর বসা থেকে উঠে দরজাটা খুলে দিল।
মল্লিকা কফির মগটা ডেস্কের উপর রেখে শোয়া থেকে উঠে গেল। দরজায় অনন্যা আর নুসাইবা দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। অন্তর মুচকে এসে দুজনকে রুমে আসতে বলল। দরজা ছেড়ে অন্তর কাবার থেকে একটা টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। অনন্যা আর নুসাইবা রুমে ঢুকে মুচকি হেসে মল্লিকাকে জড়িয়ে ধরল। নুসাইবা শয়তানি হাসি দিয়ে মল্লিকার কানে ফিসফিসিয়ে বলল, ঘুম কেমন হয়েছে ছোট যা? মল্লিকাও ফিসফিসিয়ে বলল, খুব ভালো হয়েছে, তবে বেশিক্ষণ ঘুমাতে পারিনি। নিশ্চয়ই অন্তর ঘুমাতে দেয়নি। এই না না, সূর্যের আলো চোখে মুখে পড়াতে সকালের মজার ঘুমটা ভেঙে গেছে। বুঝি বুঝি, সবই বুঝি। সব আমাদের বিভ্রান্ত করার ধান্দা। মল্লিকা মুখ খুলে কিছু বলতে যাবে, এর আগেই অনন্যা মুখ ফুলিয়ে বলে উঠল, এই, তোমরা দুজন মিলে কি ফুসুর ফুসুর করছো? আমাকেও তো একটু বলো। নুসাইবা অনন্যার গাল টেনে বলল, তুমি এসব বুঝবে না ননদিনী। এসব আমাদের জায়েদের পার্সোনাল কথা। তোমার যখন বিয়ে হবে তখন তোমার সাথেও আমরা এভাবে ফুসুর ফুসুর করব, কেমন? অনন্যা আগামাথা কিছু না বুঝে বেকুব হয়ে দাঁড়িয়ে আছে। নুসাইবার কথা শুনে অন্তর বেশ বুঝতে পেরেছে ওদের মধ্যে কি নিয়ে চর্চা হচ্ছে। মল্লিকা অন্তরের দিকে লজ্জামাখা দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্তর মাথা চুলকাতে চুলকাতে মল্লিকাকে চোখ মেরে সোজা রুম থেকে বের হয়ে শাহিদের রুমে চলে গেল। অন্তরের কাণ্ড দেখে মল্লিকা বেশ লজ্জায় পড়ে গেছে। অনন্যা মল্লিকার মুখটা উঁচু করে মুচকি হেসে বলল, ভাবি চলো, ব্রেকফাস্ট করবে। একটু পরে পাড়া প্রতিবেশী রিলেটিভসরা আসা শুরু করবে। সবাই তোমাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়বে। এরপর আবার পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। রিসিপশন বলে কথা। মল্লিকা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নুসাইবা আর অনন্যা দেরি না করে মল্লিকার হাত ধরে সোজা নিচে নেমে গেল। মল্লিকাদের পিছু পিছু অন্তর আর শাহেদও হাঁটছে। অন্তর পিছন থেকে মল্লিকাকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে অন্তরের নজর গেল মল্লিকার পিঠে কুচকুচে কালো তিলটার দিকে। মল্লিকার শাড়ির আঁচলটা খানিক সরে গেছে, তার তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। অন্তরের কাছে ব্যাপারটা বেশ অস্বস্তিকর মনে হচ্ছে, তাই সে দৌড়ে গিয়ে মল্লিকার পিছনে দাঁড়ালো। অন্তরের পিছু নেওয়াটা মল্লিকার বেশ বিরক্ত লাগছে। মল্লিকা কাঠটা বেঁকিয়ে অন্তরকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, কি হচ্ছে কি? এভাবে পিছু নিয়েছেন কেন? শাড়ির আঁচলটা ঠিক করো। কেন, কি হয়েছে শাড়ির আঁচলে? পিঠের তিলটা দেখা যাচ্ছে। মল্লিকা তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা পিঠে টেনে নিল। অন্তর তৎক্ষণাৎ মল্লিকার পেছন থেকে সরে দাঁড়ালো। শাড়ির আঁচলটা ঠিক করে মল্লিকা পিছু ফিরে অন্তরকে দেখতে পেল না। মল্লিকা পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে অন্তরকে খুঁজছে, বাট অন্তরের ছায়াটাও কোথাও দেখা যাচ্ছে না। আচমকায় অনন্যা টেনে এনে মল্লিকাকে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। মল্লিকা চেয়ারে বসে মাথাটা নিচু করে বিড়বিড় করে বলছে, লোকটা আসলে খুব ভালো, আমার সব দিকেই খেয়াল রাখে। শুধু শুধু লোকটার সাথে আমি ঝগড়া করি। লোকটাকে একবার থ্যাঙ্কস বলা দরকার, কিন্তু খুঁজেই তো পাচ্ছি না লোকটাকে। এর মাঝেই অন্তর এসে মল্লিকার পাশের চেয়ারটা তিনি বসে পড়ল। মল্লিকা অন্তরকে দেখা মাত্র অন্তরের কানে ফিসফিসিয়ে বলল, কোথায় ছিলেন আপনি? অন্তর বাঁকা হেসে বলল, কেন, মিস করছিলে বুঝি? এখন থেকে আমাকে চোখে চোখে হারাচ্ছ? ধ্যাত, বয়ে গেছে আমার আপনাকে মিস করতে। জাস্ট শুকনো একটা থ্যাঙ্কস দেওয়ার জন্য আপনাকে খুঁজছিলাম। শুকনো থ্যাঙ্কস তো আমি নেব না মিসেস নীলাঞ্জনা। তাহলে আমি তো অন্য কিছু চাই। অবশ্য তুমি চাইলেই পারবে। কি শুনি? অন্তর বাঁকা হেসে বলল, থ্যাঙ্কসের বদলে একটা চুমোই আনা। মল্লিকা চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর পরপর কয়েকটা শুকনো ঢোক গেলে বলল, এত রাগ করার কি আছে? আমি তো জাস্ট মজা করছিলাম। কথাগুলো বলেই অন্তর পাউরুটির পিস মুখে পড়ে নিল। অন্তরের অবস্থা দেখে মল্লিকা হেসে কুটি কুটি। আপাতত হাসিটাকে সাইডে রেখে মল্লিকা ব্রেকফাস্টে মনোযোগ দিল। প্রায় 15 মিনিট পর ব্রেকফাস্ট সেরে সবাই নিজেদের কাজে চলে গেল। মল্লিকাকে নিয়ে অনন্যা আর নুসাইবা উপরে উঠে গেল। অন্তর চলে গেল বাইরের কাজ সামলাতে। এর মাঝে দলে দলে রিলেটিভসরা আসা শুরু করলো। সবাই মল্লিকাকে এক এক করে দেখছে আর মল্লিকার প্রশংসা করছে। অনন্যা কলকলে পার্লারের মহিলাদের বাড়ি আসতে বলে দিল। অনন্যা বেশ হাসি মুখে মল্লিকার পাশে বসে কিছুটা লজ্জা পেয়ে বলল, ভাবি জানো, আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, আমি আজ ওকে ইনভাইট করেছি রিসেপশনে আসতে। মল্লিকা অনন্যার গাল টেনে বলল, বাহ, খুব ভালো করেছো। অনন্যা মাথাটা নিচু করে হাত দুটো কচলাতে কচলাতে বলল, অ্যাকচুয়ালি ভাবি, সে শুধু আমার ফ্রেন্ড না, আমার বয়ফ্রেন্ড। মল্লিকা চোখ দুটো বড় বড় করে বলল, অ্যাঁ,
অনন্যা কিছুটা কাতর হয়ে মল্লিকার হাত ধরে বলল, না, হ্যাঁ, বাড়ির কেউ এ ব্যাপারে কিছু জানে না। প্লিজ ভাবি, তুমি কাউকে কিছু বলো না, এমনকি ভাইয়া কেউ না। মল্লিকা অনন্যার হাতে হাত রেখে বলল, ওকে ননদিনী, বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। মুহূর্তেই অনন্যা মল্লিকাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাবি, তুমি না অনেক অনেক ভালো। এর মাঝে নুসাইবা এসে মল্লিকার পাশে বসে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, তুমি শাওয়ার নিয়ে নাও। পার্লারের মেয়েরা এলো বলে মল্লিকা মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাবার থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 30 মিনিট পর শাওয়ার নিয়ে মল্লিকা রুমে ঢুকলো। এর মাঝে পার্লারের মেয়েরা এসে হাজির হয়ে গেল। মিসেস অরুণিমা রুমে ঢুকে মল্লিকার জন্য একটা নীল রঙের লেহেঙ্গা আর ম্যাচিং করা অর্নামেন্টস দিয়ে গেল। অনন্যা আর নুসাইবা রুম থেকে বের হয়ে নিজেদের রুমে চলে গেল শাওয়ার নিতে। বিকজ মল্লিকার সাজগোজে পরে ওদের টান। বেডের উপর রাখা লেহেঙ্গাটা নিয়ে মল্লিকা ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর লেহেঙ্গাটা গায়ে জড়িয়ে মল্লিকা রুমে ঢুকলো। পার্লারের মেয়েরা মল্লিকাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। আস্তে আস্তে ওরা মল্লিকাকে সাজাতে শুরু করলো। ওইদিকে অন্তর বেশ ব্যস্ত অতিথি আপ্যায়নে। অফিসের অনেক ক্লায়েন্ট এসেছে, তাদের সাথে আলাপচারিতায় মগ্ন হয়ে আছে সারফরাজ চৌধুরী আর অন্তর। প্রায় 2.5 ঘন্টা পর দুপুর 12:30। মল্লিকার সাজ অলরেডি শেষ, এবার শুধু মাথায় ঘোমটা দেওয়া বাকি। পার্লারের মেয়েগুলো মল্লিকার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নীল রঙের লেহেঙ্গাতে মল্লিকার সৌন্দর্য উপচে পড়ছে। মাথায় বড় ঘোমটা টেনে পার্লারের মেয়েগুলো মল্লিকাকে বেডের উপর বসিয়ে দিল। অনন্যা আর নুসাইবা পার্লারের মেয়েগুলোকে টেনে টুনে ওদের রুমে নিয়ে গেল। ওরা ওদের নিজেদের রুমে সাজবে। মল্লিকা বেডের উপর বসে মুখটা ভার করে রেখেছে। নীলের কথা খুব মনে পড়ছে ওর। নীলের বিশ্বাসঘাতকতা মল্লিকার মনকে নাড়িয়ে দিচ্ছে। হুট করে কারো হাতের স্পর্শ পেয়ে মল্লিকা খানিক চমকে উঠল। পিছু ফিরে মল্লিকা ওর বড় বোন মল্লরকে দেখে মুচকি এসে মল্লরকে জড়িয়ে ধরল। মল্লর খিলখিল করে হেসে মল্লিকাকে ঝাপটে ধরে বলল, কেমন আছিস মল্লিকা? ভালো আছি আপু, তুমি কেমন আছো? মুস্কান কোথায়? আমিও ভালো আছি। মুস্কান ওর বাবার কোলে। আম্মু আব্বু এসেছে? হুম, সবাই এসেছে। ওরা নিচে স্টেজে তোর জন্য ওয়েট করছে। তাহলে চলো নিচে যাই। তুমি তোমার বরের সাথে নিচে যাবে, বুঝলে? অন্তর রুমে আসছে, আমি যাই। কথাগুলো বলেই মল্লর হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। মল্লিকা মুখটা ভার করে বসে আছে। প্রায় 5 মিনিট পর অন্তর রুমের দরজা ঠেলে রুমে ঢুকে পড়ল। মল্লিকা বেশ বুঝতে পেরেছে অন্তর রুমে ঢুকেছে, তাই সে মাথার ঘোমটা আরো বড় করে টেনে দিল। অন্তর রুমে ঢুকে বাঁকা হেসে মল্লিকার মুখোমুখি ধপ করে বিছানায় বসে পড়ল। মল্লিকা জড়সড় হয়ে মাথাটা নিচু করে রেখেছে। অন্তর মল্লিকার দিকে কিছুটা ঝুঁকে শান্ত কণ্ঠে বলল, ঘোমটা টেনে নিজের চাঁদ মুখটা হাজার আড়াল করে রাখলেও আমার মন থেকে তোমার চাঁদ মুখটা আড়াল করতে পারবে না। আমি ঠিক মনের চোখ দিয়ে তোমাকে দেখে নিয়েছি। মল্লিকা ঘোমটার নিচ থেকে চোখ তুলে অন্তরের দিকে তাকালো। অন্তর ঘোর লাগা দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। অন্তরের তেজি দৃষ্টিতে দৃষ্টি রাখার ক্ষমতা নেই মল্লিকার, তাই সে চোখ জোড়া নামিয়ে নিল। অন্তর মলিন হেসে বসা থেকে উঠে কাবার থেকে নীল শেরওয়ানিটা বের করে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 10 মিনিট পর অন্তর শেরওয়ানি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। অন্তর বেশ মনোযোগ দিয়ে শেরওয়ানির বোতামগুলো এক এক করে লাগাচ্ছে। মল্লিকা আর চোখে আয়না দিয়ে অন্তরকে দেখছে। নীল শেরওয়ানিতে অন্তরকে অনেক বেশি মানিয়েছে। মল্লিকার চোখ আটকে গেছে অন্তরের দিকে। শেরওয়ানির বোতামগুলো লাগিয়ে অন্তর ওর সিল্কি চুলগুলো স্পাইক করে নিল। হাতে একটা ব্ল্যাক অজ ঝুলিয়ে অন্তর মল্লিকার দিকে অগ্রসর হচ্ছে আর বলছে, আমি রেডি, চলো মল্লিকা। মল্লিকা বেড থেকে নেমে দাঁড়ানোর সাথে সাথেই অন্তর ছুটে এসে মল্লিকাকে কোলে তুলে নিল। মল্লিকা ব্যাকুপ হয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর মুগ্ধ নয়নে মল্লিকার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর অন্তর মল্লিকার নাকের সাথে নাক ঘেঁষে বলল, আমি আমার বউকে আজ কোলে নিয়ে স্টেজে যাব। এক কদম পাও মাটিতে ফেলতে দেব না। মল্লিকা চোখ দুটো বড় বড় করে চরম আশ্চর্যিত হয়ে বলল, মাথা ঠিক আছে আপনার? কি যাতা বলছেন? লাজ লজ্জা নেই নাকি? না, নেই। আমার কোনো লাজ লজ্জা নেই। আমার যা ভালো মনে হবে আমি তাই করব, ওকে? কথাগুলো বলেই অন্তর মল্লিকাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বাড়ি ভর্তি মানুষ অন্তর আর মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকার লজ্জায় মূর্ছা যাচ্ছে, তবে মল্লিকার মনে কোথাও না কোথাও একটা ভালো লাগা কাজ করছে। অন্তরের ক্ষুদ্র ক্ষুদ্র পাগলামিগুলো
মল্লিকার মনে অনেকটা দাগ কাটছে। সব মেয়েরাই হয়তো তাদের স্বামী থেকে এতটা পাগলামি আশা করে। মল্লিকার পরিবার প্লাস অন্তরের পরিবার বেশ খুশি ওদের এভাবে দেখে। অন্তর হাঁটতে হাঁটতে সোজা স্টেজে চলে গেল। স্টেজের পাতানো একটা সোফায় অন্তর মল্লিকাকে আস্তে করে বসিয়ে দিল। একে একে সব রিলেটিভস, পাড়া প্রতিবেশীরা মল্লিকাকে দেখছে আর তারিফ করছে। অনেকে আবার মল্লিকার হাতে ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফটস গুজে দিচ্ছে। অন্তর মল্লিকার পাশে সোফায় বসে আছে। বল্লরের হাজবেন্ড রাফসান এসে মল্লিকার কোলে মুস্কানকে ধরিয়ে দিল। মুস্কানের বয়স মাত্র 1 বছর। মেয়েটা অসম্ভব পাকা বুড়ি আর সুন্দরী। মল্লিকাকে পেয়ে মুস্কান খিলখিল করে হাসছে। সাথে মল্লিকা ও মুস্কানকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে আর দাঁত বের করে হাসছে। অন্তরও মাঝে মাঝে মুস্কানকে খুব আদর করছে। এর মাঝে অনন্যা সেজে গুজে দৌড়ে এসে মল্লিকার কানে কানে ফিসফিস করে বলল, ভাবি, আমার বয়ফ্রেন্ড এসেছে, ওকে এখানে ডেকে আনি। মল্লিকাও ফিসফিসিয়ে বলল, পাগলি মেয়ে, এটা আবার জিজ্ঞেস করার কি আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে ভাবি, এক্ষুনি নিয়ে আসছি। অনন্যা আর দেরি না করে দৌড়ে চলে গেল স্টেজের বাইরে। মল্লিকা আবার মুস্কানের সাথে খুনসুটিতে লেগে গেল। অন্তর সোফা থেকে উঠে ওর ফ্রেন্ডের সাথে আলাপে মশগুল হয়ে গেল। অন্তরের ফ্রেন্ডসরা নানাভাবে অন্তরের খিল্লি উড়াচ্ছে। অন্তর লাজুক ভঙ্গিতে মল্লিকার দিকে তাকিয়ে মুচকি হাসে। এর মাঝে অনন্যা ওর বয়ফ্রেন্ড নিয়ে স্টেজে চলে এলো। মল্লিকা এখনো অনন্যার বয়ফ্রেন্ডকে খেয়াল করেনি। অনন্যার বয়ফ্রেন্ড ও মল্লিকাকে খেয়াল করেনি। অনন্যার সাথে একটা অজানা ছেলেকে দেখে অন্তর দৌড়ে এসে ওদের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। অন্তর এক ভ্রু উঁচু করে অনন্যার দিকে তাকিয়ে বলল, হু ইজ হি অনন্যা? অনন্যা কাট কাট গলায় বলল, আমার কলেজের ফ্রেন্ড ভাইয়া, তোমার বিয়েতে ওকে ইনভাইট করতে পারিনি, ভাবলাম রিসেপশনে ইনভাইট করি, তাই আর কি। অনন্যা আর কিছু বলতে পারল না। এর আগে অন্তর মুচকি হেসে অনন্যার দিকে তাকিয়ে বলল, ভালো করেছিস, যা ওকে নিয়ে স্টেজে বসা। অনন্যার বয়ফ্রেন্ড মুচকি এসে অন্তরের দিকে তাকিয়ে আছে। বিনিময়ে অন্তরও মৃদু হেসে ওর ফ্রেন্ডের কাছে আবার ফিরে গেল। অনন্যা একগাল হেসে ওর বয়ফ্রেন্ডের হাত ধরে সোজা মল্লিকার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল। মল্লিকা চোখ তুলে উপরে তাকানোর সাথে সাথেই চোখ দুটো বড় বড় করে ফেলল। অনন্যার বয়ফ্রেন্ড আর কেউ না, মল্লিকার এক্স বয়ফ্রেন্ড নীল। নীল মল্লিকাকে দেখা মাত্রই এক নাগাড়ে শুকনো ঢোক গিলতে লাগলো। অনন্যা মৃদু হেসে নীলের হাত ধরে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, হি ইজ নীল, আমার বয়ফ্রেন্ড। কথাটা শোনার সাথে সাথে মল্লিকার চোখে পানি জমে গেল। নীল অস্থির দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে মিনমিনিয়ে বলছে, এই আইটেমটা কি তাহলে অনন্যার ভাবি? তাহলে কি মল্লিকা আমার কাছে এতদিন সত্যিটা গোপন করেছে? ইচ্ছে করে আমাকে বিয়ের কথাটা শোনায়নি? ইস, পুরোপুরি ফেঁসে গেলাম আজ। এবার তো মনে হচ্ছে দুই দুটো পাখিকে একসাথেই হারাবো। ধ্যাত, আজকের দিনটাই খারাপ। যে করে হোক এখান থেকে কেটে পড়তে হবে, না হয় সবটা গন্ডগোল হয়ে যাবে। মল্লিকা যে কোনো মুহূর্তে মুখ খুলে দিতে পারে। নীলের মুচড়া মুচড়ি দেখে অরণ্যা কিছুটা বিরক্ত হয়ে নীলকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কি হচ্ছে কি নীল, এভাবে নড়াচড়া করছো কেন? নতুন ভাবি কিভাবে বলো তো? ভাবিকে ইমপ্রেস করতে হবে তো নাকি? না হলে ভাইয়াকে তোমার ব্যাপারে কে বোঝাবে বলো? ভাবি তো আমাদের লাস্ট ভরসার জায়গা। নীল কিছুই বলছে না, সে কেবল পালানোর ধান্দা করছে। মল্লিকা বেশ বুঝতে পেরেছে নীল অনন্যাকেও প্রেমের জালে ফাঁসিয়েছে। মল্লিকা সমানে ঘামছে আর বিড়বিড় করে বলছে, যে করে হোক অনন্যাকে সত্যিটা জানাতে হবে। নীলের থেকে অনন্যাকে আলাদা করতে হবে। নীলের আসল মুখোশটা টেনে হেঁচড়ে অনন্যার সামনে আনতে হবে, না হয় অনন্যার জীবনটাও নষ্ট হয়ে যাবে। নীল এখান থেকে পালানোর জন্য অনন্যার কানে ফিসফিসিয়ে বলল, অনন্যা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আজ আব্বুর সাথে অফিসের কাজে আমাকে এক জায়গায় যেতে হবে। আজ বরং আসি আমি, অন্য একদিন না হয় ভাবির সাথে আলাপ করে নেব। কথাগুলো বলেই নীল অনন্যার হাত ছেড়ে দৌড়ে পালালো। অনন্যা বেকুব হয়ে নীলের যাওয়ার পথে তাকিয়ে আছে। মল্লিকা চোখ লাল করে নীলের যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলছে, চলবে গল্প মন চায় তোমাকে, পর্ব 2। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।